ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর অঙ্ক নাম্বার 11, 12 এবং 13 নাম্বার এই তিনটি প্রশ্ন সম্পূর্ণভাবে সমাধান করে দিব। তার আগে আমি বলে দিই, তোমাদের এই অনুশীলনী 2.1 এর থেকে মানে পূর্ব অনুশীলনী 1.1, 1.2 তারপর 2.1 এই সম্পূর্ণ প্রশ্ন কিন্তু অলরেডি আমরা কভার করে ফেলেছি। তোমরা চাইলে আমাদের এই ভিডিও প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আসি আমরা প্রথমে 11 নম্বর প্রশ্নে। এখানে বলেছে দেখো, তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা ও দস্তার অনুপাত ছিল 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত ছিল 3:5। ঠিক আছে, 19 গ্রাম ওজনের গহনার কত গ্রাম রূপা আছে? এবার টোটাল কত? টোটাল গহনা কিন্তু 19 গ্রাম, কিন্তু সমস্যা দেখো রূপার যে পরিমাণ, রূপার পরিমাণ কত? 5, রূপার পরিমাণ 5, আর দস্তার পরিমাণ এই পাশে আছে 2 আর এই পাশে আছে 3। তো এই দুই জায়গা কিন্তু সমান নাই, এটা আমাকে ঠিক করে নিতে হবে। তো আমরা ফার্স্টে উত্তরের সমাধান লিখব। এখানে তামা ও দস্তার অনুপাত তুমি দেখতে পাচ্ছ, তামার দস্তার অনুপাত কত? 1:2। আমি যেমনটা তোমাকে বুঝালাম, এখানে দস্তা আছে 2 আর এখানে দস্তা আছে 3, এটা হতে পারে না। দস্তা দুই পাশে কিন্তু একটাই গহনা, দস্তা এক পরিমাণে যোগ করা হয়েছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই 2 কে 3 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে, যেন সমান হয়। তো আমি এই 3 দ্বারা এই 2 কে গুণ করে দিচ্ছি, মানে প্রত্যেকটাকে গুণ করছি। এই 1 কে আমি 3 দ্বারা গুণ করব এবং এই 2 কেও আমি 3 দ্বারা গুণ করব। উভয় অনুপাতকে 3 দ্বারা গুণ করে, কেন? যেন সমান হয়। সেক্ষেত্রে 1 কে যদি তোমার 2 দ্বারা গুণ করে 3 দ্বারা গুণ করে 3 1 কে 3 আর এটাকে 3 দ্বারা গুণ করে 3 দুগুণা 6। সেক্ষেত্রে অনুপাতটা হলো কত? 6। এক্ষেত্রে আমরা এই অনুপাতকে বানালাম হলো দস্তার ক্ষেত্রে 6। এবার আমাকে এইটা, এই যে দস্তা, এই দস্তাকে 6 বানাতে হবে। তার জন্য দেখো, এটাকে যেমন আমি 3 দ্বারা গুণ করছি তাই এটা 6 হয়েছে। সেম ভাবে এইটাকে যদি আমি এই 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটাও 6 হয়ে যাবে। আমাদেরকে অনুপাতটা আগে ঠিক করে নিতে হবে। আবার দস্তা ও রূপার অনুপাত ছিল 3:5। সেক্ষেত্রে আমরা উভয় পক্ষকে 2 করেছি 6 করার জন্য, যেন আমাদের দস্তাটা সেম আসে। তো এটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি, 5 কেও আমরা 2 দ্বারা গুণ করেছি। উভয় অনুপাতকে 2 দ্বারা গুণ করে। কেন 2 দ্বারা গুণ করছি আশা করি বুঝতে পেরেছো। এখানে 3 আর 2 করলে 3 দুগুণা 6, 2 আছে তাই 5 দুগুণা 10। আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। যদি তুমি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাইয়া লিখবা, এবং বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম ভাইয়া। সেক্ষেত্রে আমরা তোমাদের ওই সমস্যাটি আরেকবার সমস্যার সমাধান করে দেব। তাহলে সে জায়গায় দাঁড়ালো কত? তামা পেলাম আমরা 3, দস্তা পেলাম আমরা 6 এবং লাস্ট হলো রূপা, রূপা পেয়েছি আমরা 10। তাহলে টোটাল ভাগ করলাম কত? একজনকে দিলাম 3, একজনকে দিলাম 6, একজনকে দিলাম 10। তাহলে ভাগ করলাম কত? অনুপাতের রাশিগুলোর যোগফল বা এই যে অনুপাতগুলো 3 যোগ 6 যোগ 10 ইকুয়াল 19 ভাগ। টোটাল করেছি আমরা 19 ভাগ, যার মধ্যে আমাকে বের করতে বলছে রূপা। রূপার ভাগ কত? রূপার ভাগ কত? 10। 19 ভাগের মধ্যে আমি 10 ভাগে দিয়েছি রূপা। সেক্ষেত্রে 19 গ্রাম রূপার গহনায় আছে, তার মানে টোটাল গহনা হলো 19 গ্রাম। তার মধ্যে রূপা পেয়েছে 10 ভর, আর এই টোটাল ভাগ করেছিলাম 19 ভাগ। তো সেক্ষেত্রে 19 আর 19 কাটা, তাহলে রইলো 10 গ্রাম। তার মানে রূপা হলো 10 গ্রাম। তো এই হলো প্রশ্নের উত্তর। আশা করি সবাই প্রশ্নটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লেখো থ্যাংক ইউ ভাই। তারপর 12 নম্বর প্রশ্ন বলেছে, দুইটি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ আছে। গ্লাসে দুইটি সমান মাপের কি আছে? শরবত পূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:2 এবং দ্বিতীয় গ্লাসে 5:4। ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশিয়ে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করে। এখানে একটু সমস্যা দেখো। এট ফার্স্ট প্রথমটা যদি খেয়াল করি, প্রথমটা 3:2 আছে, তার মানে পানি আছে 3 আর সিরাপ আছে 2, তাই না? আর দ্বিতীয় গ্লাসে পানি আছে কত? তোমার পানি আছে 5 আর সিরাপ আছে 4। যে কোনো একটাকে আমাকে সমান করে নিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা সমস্যার সমাধান আগে আমরা অনুপাতকে লিখে উভয় পক্ষকে ঠিক করে নিব। প্রথম গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হলো 3:2। অনুপাতের রাশিগুলোর যোগফল হলো, অর্থাৎ এই দুটোকে যোগ করলে হয় 3:, মানে টোটাল ভাগ হলো 3 যোগ 5 ইকুয়াল 3 যোগ 2 ইকুয়াল 5। তাহলে টোটাল ভাগ করলাম 5 ভাগ, যার মধ্যে প্রথম গ্লাসে পানি ছিল হলো 5 ভাগের মধ্যে 3 ভাগ পানি, মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ পানি, এবং সিরাপ ছিল হলো 5 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে সিরাপ ছিল 5 ভাগের মধ্যে 2 ভাগ। আবার দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত হলো তোমার 5:4, ঠিক আছে? অনুপাতের গ্লাসগুলোর যোগফল হবে 5 যোগ 4 ইকুয়াল 9। তাহলে টোটাল হলো 9, তাই তো? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে দেখো,
সেক্ষেত্রে তোমাকে এই দুইটাকে যোগ করলে হলো 9। 9 এর মধ্যে দ্বিতীয় গ্লাসে পানি, তাহলে পানি কত 5 ছিল 9 ভাগের মধ্যে, তাহলে 9 ভাগের 5 ভাগ হলো পানি। তারপর হলো 9 ভাগের মধ্যে 4 ভাগ হলো সিরাপ, তাহলে সিরাপ হলো 9 ভাগের মধ্যে 4 অংশ। সুতরাং নতুন মিশ্রণ পানিতে মানে নতুন গ্লাসে যে কি পরিমাণ পানি থাকবে, তাহলে দেখো প্রথম গ্লাসে পানি আছে 3/5, এ হলো 3/5, প্লাস দ্বিতীয় গ্লাসে পানি ছিল তোমার 5/9, এ হলো 5/9, তাহলে টোটাল পানি এতটুকু আসলো। এন্ড উপরে আর নিচে আছে ভগ্নাংশ, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে লসাগু। লসাগু মিললে এক না মিলে সব, যেহেতু 5 আর 9 এর মধ্যে কোনো মিল নেই, তাই এই দুটোকে গুণ করে আর একত্রে লিখে দিচ্ছি 5 9 45। এবার এটা দ্বারা এটা কাটলে 5 আর 5 কাটা রইল কত 9, এই 9 দ্বারা যদি 3 এ গুণ করে 3 9 27 প্লাস চিহ্ন আছে প্লাস, সেম ভাবে এটা কাটলে থাকবে 9 কেটে যাবে, তাহলে থাকবে 5, 5 এর সাথে 5 গুণ করলে 5 5 25, এই দুটোকে যোগ করলে হচ্ছে 52, নিচে হলো 45 অংশ। সেম ভাবে আমরা যদি মিশ্রণে তোমার ইসেরকে সিরাপের হিসাবটা করি, নতুন মিশ্রণের সিরাপ হচ্ছে প্রথম গ্লাসে ছিল 2/5 আর দ্বিতীয় গ্লাসে ছিল 4/9, সেক্ষেত্রে যেহেতু কোনো মিল নেই, তো আমরা দুইটাকে নিয়ে নিব 45 গুণ করে, দেন এটাকে এটা দ্বারা ভাগ দিলে উত্তর থাকবে 9, 9 এর সাথে 2 গুণ করলে 9 2 18, 45 কে 9 দ্বারা ভাগ দিলে উত্তর থাকবে 5, 5 কে 4 দ্বারা গুণ করে 4 5 20। এবার এই দুটোকে যোগ করলে হচ্ছে 38 আর নিচে হলো 45। তাহলে দেখো পানি যেখানে সিরাপটা কিন্তু সেম রয়েছে, দুই পাশে তোমার সিরাপ কত রয়েছে দেখো, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো অতএব নতুন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত, তাহলে পানি ছিল হলো কত তোমার 52/45 আর সিরাপ ছিল হলো তোমার কত 38/45। সেক্ষেত্রে উভয় পক্ষকে 45 দ্বারা গুণ করে মানে 45 কেটে দেবো, তাই এখানে কত 52/45 গুণন 45 ইস্টু আছে ইস্টু 38/45 গুণন 45, উভয় পক্ষকে 45 দ্বারা গুণ করে। কেন করলাম? যেন এই 45 আর এই 45 কাটতে পারি আমরা, ঠিক আছে, এই জন্য রাখলাম। তাহলে কি রইল কত 52 ইস্টু আছে ইস্টু, আর এখানে রইল কত 38, ঠিক আছে। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে। সেক্ষেত্রে এটাকে দুইটা জোড় সংখ্যা, তাই এটাকে কাটা যায়, তো এই জন্য কেটেছে, তুমি চাইলে কাটতে পারো, না পারলে কোনো সমস্যা নেই। যেহেতু দুইটাই জোড় সংখ্যা তাই 2 দ্বারা কাটা হয়েছে, আর আমরা সবাই জানি যে জোড় থাকলে 2 দ্বারা কাটতে হয়, তো কাটলাম। তাহলে উভয় অনুপাতকে 2 দ্বারা ভাগ করে 52 কে 2 দ্বারা ভাগ করলে 26, 38 কে 2 দ্বারা ভাগ করলে 39, অতএব পানি ও সিরাপের অনুপাত হলো 26:29, 19। তো আমাদের পরবর্তী প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার আমাদের 13 নম্বর প্রশ্ন, খ সমান তোমার কত 4:7, খ সমান 10:7 হলে খ এর অনুপাত কত? তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে তোমার যে খ রয়েছে, ঠিক আছে, খ এর মান এখানে বলছে 7 আর এখানে বলছে খ এর মান 10, তাহলে এই দুই জায়গা কিন্তু আলাদা আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই 7 দ্বারা একে গুণ করতে পারি, আবার এই 10 দ্বারা একে গুণ করে সমান করে নিতে পারি। তো আমরা এই কাজটা এখানে করব, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্নে আসি আমরা। সেম ভাবে আমি যেমনটা বললাম, সমাধান খ সমান হলো 4:7, তাহলে 4:7 হয়েছে, এখানে 10 বেশি রয়েছে, মানে খ দেখো এখানে খ আছে 7 আর এখানে খ আছে 10, সেক্ষেত্রে এই 10 দ্বারা আমরা এটাকে গুণ করবো, তাই উভয় পক্ষকে 10 দ্বারা গুণ, তাহলে 4:10 এন্ড তোমার কত 7:10, উভয় পক্ষকে কত 10 দ্বারা গুণ করে বা 10 দ্বারা গুণ করে, তাহলে 4 দ্বারা 10 গুণ 4 10 40 এখানে তোমার 7 দ্বারা 10 গুণ করে 7 10 70, এন্ড যদি কাটাকাটি করি উভয় পক্ষের থেকে, তাহলে এখানে হবে তোমার কত 10, এখানে হচ্ছে 7, মানে উভয় পক্ষকে আর কি 10 দ্বারা ভাগ করলে যেটা এটা হলো তোমার কত 40/। তো পরের অনুপাতটা দেখো আবার খ গ, প্রথম অনুপাতে ছিল 10, পরের অনুপাতে ছিল কত 7, তাহলে এখানে সমস্যা হলো 7 দ্বারা আমরা এটাকে গুণ করে দেবো উভয় পক্ষকে, তাহলে উভয় পক্ষকে 7 দ্বারা গুণ করে, তাহলে 10 কে আমরা করলাম 7 দ্বারা, 7 এ করলাম আমরা 7 দ্বারা, 10 7 দ্বারা করলে 7 10 70, 7 7 49। এবার দেখো দুই মানটা সমান এসেছে, একবারে সেম টু সেম এসেছে। এখানে খ ছিল 70, এখানেও খ হয়েছে 70, অতএব খ সমান হলো ক এর মান পেয়েছি আমরা 40, খ এর মান আমরা পেয়েছি 70, তুমি যদি এই জায়গায় নাও এই অনুসারেও খ এর মান হলো 70, ঠিক আছে, গ এর মান পেয়েছি 49, এলো 49, উত্তর হবে তোমার কত 40 70 49। আশা করি প্রশ্ন উত্তরগুলো তুমি বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসে আমরা এই নিচের গুলো করবো ইনশাআল্লাহ, এবং পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা। আগামী ক্লাসে আমাদের এই সম্পূর্ণ অধ্যায়টি শেষ হয়ে যাবে, এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়ে। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।